আসলে আমরা কোনো রোগেরই চিকিৎসা করি না, এটা বুঝবেন আরও পরে। হ্যাঁ, রোগ না হওয়ার চিকিৎসা, ইয়েস, সুস্থ থাকার চিকিৎসা। তো যদি কেউ সুস্থ থাকতে চায় তাহলে যা পাবে তাই খেলে সে সুস্থ থাকতে পারবে না। তো রোজা একটা ইবাদত আল্লাহ তাআলা দিছে, এই রোজার মাধ্যমে ৬০-৭০টা রোগ ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আসলে এখানে যারা এসেছি তো নিশ্চয়ই সুস্থ থাকবো, তাই না? ইনশাল্লাহ সুস্থ থাকার জন্যই তো আসছি নাকি? তা এখন আগে আমাদেরকে বুঝতে হবে যে সুস্থ থাকতে হলে আমাদের কি কি করণীয়। তো আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে রেগুলার যে ডিসিপ্লিন যেগুলা বলে, যে শৃঙ্খলা জীবনে, এই শৃঙ্খলাগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং এটা সবসময় আমাদের মানতে হবে। এমন না যে আপনি ছেড়ে দিতে পারবেন। তো যতক্ষণ মানুষ ডিসিপ্লিন মানবে সে সুস্থ থাকবে ইনশাল্লাহ। বিশেষ করে যে রোগগুলোতে আমরা এখন ভুগছি আর যে রোগগুলো ওষুধ চলবে, মানে ওষুধ কোনো বন্ধ হয়ে যাবে না, তো এরকম রোগ চেনেন আপনারা? কোন রোগ আছে যেগুলোর ওষুধ বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, এই তো ডায়াবেটিস। তো ডায়াবেটিসের মানে কি? চিনি বেশি, সহজ হিসাব। আর প্রেশার বেশি হলে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। তা এখন প্রেশারের ওষুধ চলবে, তাহলে আমরা ডায়াবেটিস এবং প্রেশার এগুলোর ওষুধ তো চলে। এছাড়াও কিছু রোগ আছে যেগুলো ওষুধ দিয়ে আপনার দেখা গেল ব্যথার ওষুধ খেলেন, আবার ব্যথার ওষুধ একটু কয়েকদিন পরে আবার খেলেন, মানে এমন না যে আপনি ছেড়ে দিতে পারতেছেন মানে। আর প্রেশার ওষুধ তো রেগুলার চলবে, ডায়াবেটিস ওষুধও চলবে, আর গ্যাসের ওষুধও আছে, অনেক সময় আমাদের খেতে হয় নাকি গ্যাসের ওষুধ। আর কি কি রোগ আছে? যেমন ফ্যাটি লিভার আছে না, তারপর ব্লক আছে, স্ট্রোক আছে। তা হার্টের রোগীর কয়েকটা ওষুধ থাকে না যেগুলো চলবে, হার্টের রোগী। এখন হার্টে কিভাবে রোগ হয় জানেন কিনা আপনারা? মানে হার্টে ব্লক হয়, জানেন এটা? মানে রক্তনালীতে ব্লক হয়। তো ব্লক হলে কি রক্ত আর যেতে পারে না, তখন ওই জায়গাটা যেখানে ব্লক, তো ওই যে রক্তনালী যে এরিয়াটাকে সাপ্লাই দেয় হার্টের, ওই জায়গাটায় ব্লাড যেতে না পারলে তো হার্ট তো কীভাবে এটা সার্ভাইভ করবে? তো সবারই তো আসলে খাবার দরকার, তাই না? তো খাবারটা শরীরে কিসের মাধ্যমে যায় জানেন? রক্তের মাধ্যমে যায়। তো ধরেন আপনি তো খাবার খেলেন, খাওয়ার পরে এটা রক্তের মাধ্যমে সবখানে যায়। প্রথমে পেটে যায়, পেট থেকে আবার রক্তে আসে, লিভারে যায়, সেখান থেকে রক্তের মাধ্যমে সারা শরীরে বিভিন্ন কোষে কোষে যায়। তো কোষে যদি খাবার আপনার না যায়, কোষে যদি খাবার না পৌঁছায় তাহলে কোষ বাঁচবে? বাঁচবে না। তাহলে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আজকে আমরা যে আলোচনা করব এখানে বেশি খাওয়াটা কেন ক্ষতি সেটা বোঝা যাবে। তো বেশি খেলে কি হয়? কোষে ওভারলোড হয়, কোষে। এখন ওভারলোড হলে এই যে ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করছি, তো কোষে যদি জায়গা না থাকে রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না। আর রক্তের চিনি যদি কোষে ঢুকতে না পারে তাহলে কোষে কি শক্তি উৎপাদন করতে পারে না। তো এই জন্য ডায়াবেটিস রোগীরা দুর্বল হয়, দেখছেন? তো এখন চিনি তো কোষে ঢুকে না, তো চিনি বাড়ে কোথায়? রক্তে বাড়ে। আর রক্তে যদি বাড়ে তাহলে কি হয়? ডায়াবেটিস। এটা হলো সেল বা কোষ, চিনেন তো? সবার কোষ আছে, ট্রিলিয়ন্স অফ সেল, মানে অনেক কোষ, ক্ষুদ্র 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 ক্ষুদ্র। হ্যাঁ, এই যে নার্ভাস সিস্টেম সেটাও নিউরন দিয়ে তৈরি, নিউরন, অনেক নিউরন, ব্রেনে প্রচুর নিউরন আছে, জানেন তো এগুলো নাকি? তারপর নার্ভ সেল, নিউরন, মাসেল সেল আছে, স্কেলেটাল মাসেল আছে, স্মুথ মাসেল আছে, হ্যাঁ, কার্ডিয়াক মাসেল আছে। তো মাসেল এটাও একটা, এর ভিতরে অনেক কোষ, আলাদা এক ধরনের কোষ। আবার আরবিসি একটা সেল, মানে মানে যেটা রক্ত, যেটা আপনি রক্তের কণিকা আছে, বুঝছেন? রক্ত রস এবং রক্ত কণিকা। তো তাহলে তো রক্তের মধ্যেও কোষ আছে নাকি? বুঝেন না কথা? আশ্চর্য ব্যাপার না? তো এখন মনে রাখবেন যে আমাদের শরীরে যে কোষগুলো থাকে, বিশেষ করে ধরেন মাসেল বা লিভার, হ্যাঁ, বা ফ্যাট, এ কটা নিয়ে একটু কথা বলি। তা এখন যদি ধরেন এটা একটা মাসেলের কোষ, মাংসপেশি,
এখন ধরেন এটা ফাঁকা থাকলে আপনি যখন ব্যায়াম করেন, যে ওরা দৌড়ালো, তো রক্তে যদি চিনিও থাকে ওই মাসেলের মধ্যে ঢুকে যাবে, কমে যাবে। তাহলে দৌড়টা হলো এটা একটা ওষুধ, মেডিসিন। ব্যায়াম হলো মেডিসিন। মোবাইল বন্ধ রাখেন। ব্যায়াম হলো মেডিসিন। কার মেডিসিন? সব রোগের মেডিসিন। ডায়াবেটিসের মেডিসিন, উচ্চ রক্তচাপের মেডিসিন। এখন অবশ্য কথা আছে, যার অনেক বেশি উচ্চ রক্তচাপ সে কি জোরে দৌড়াইতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। না, অবশ্যই তাকে সেটা আগে কমাইতে হবে, সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তারপর দৌড় তো একটা সুস্থ লোকও ঠাস করে দৌড়াইতে পারবে না, প্র্যাকটিস লাগে। এমনি চাইলে কি 10 কিলো দৌড়ানো যায়? না, আস্তে আস্তে একটু একটু করে প্র্যাকটিস করে 10 কিলো দৌড়াতে পারতে হয়। এত সোজা না। বলে বাসে ও দৌড়াইতে আছে মনে হয় এত সোজা। আপনি দৌড়াইতে যান, দেখবেন যে যদি অভ্যাস না থাকে আপনার একটা মাজা ব্যথা পাবেন, নাহলে গিরা ব্যথা পাবেন, নাহলে একটা ইনজুরিতে পড়বেন। আর কিছু লোক তো আছে 2 কদম সিঁড়ি দিয়ে উঠলে হাঁপানি শুরু হয়ে যায়, তো তাদের কথা তো এইখানে আসলো না। হ্যাঁ, তাই জন্যে আগে দৌড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ট্রেনিং করতে হবে, ধীরে ধীরে তারপর হবে। তাইলে ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়। ইনসুলিন রক্তের চিনি, তাহলে এই ইনসুলিনটা আমাদের দরকার, তাই না? ইনসুলিন আমাদের দরকার, কারণ ইনসুলিন ছাড়া রক্তের চিনি কোষে ঢুকবে না। তা এখন আমরা যদি ভাত খাই তাহলে রক্তে কি আসবে? সবাই বলতে হবে, নাহলে তো আমি বুঝবো না, কে জানে না। আমাদের একটু চিনিটা চিনতে হবে। হ্যাঁ, ভাত মানে শুধু যে চিনি মানে চিনি তা নয়। অনেকে আসলে চিনি চেনে না। আমাকে প্রায় ডায়াবেটিস রোগীর এখনও এই 6 বছর পরেও বলে যে আমি তো চিনি খাই না। তো চিনি খায় না মানে? কালকেও একজন এসে বলতেছে, আমি বললাম ভাত মানে কি? কইতে পারে না। হ্যাঁ, ভাত মানে কি? সবাই বলেন, জোরে বলেন, ভাত মানে চিনি। তো সেশনে থাকে না, সবার শেষে আসে, আইসা জিজ্ঞায়। তো এটা একটা মুশকিল। আমরা কিন্তু এখন শিখাই দিতেছি ভাত মানে চিনি। তখন আপনি যদি একটা জিনিস শিখানোর পরে আরেকজন এসে একই কথা জিজ্ঞেস করে, তাহলে খারাপ লাগে না? এতক্ষণ কষ্ট করলেন। হ্যাঁ, তাই জন্যে আমরা বলে দিছি যে যারা পরে আসবে ওরা প্রশ্ন করবে না, যারা সেশন শুনছে ওরা প্রশ্ন করবে। তাদের কি বুঝছে না বুঝছে উত্তর দেওয়া যাবে। আচ্ছা, শোনেই না, আরে কি বলবো কন? এই হলো দুঃখজনক যে এত কষ্ট করে শেখাচ্ছি, তো ঠিক আছে দেরি করে আসছে তো কি হয়েছে, পরে শুনবে আরেকদিন। আজকে যারা শুনছে ওদের দিন, নাকি ভাই? এই যে আপনারা দৌড়াইতে গেছেন, তো এখন যদি আপনি আধা ঘন্টা পরে যাইতেন তাহলে কি আর দৌড়াইতে পারতেন? হ্যাঁ হ্যাঁ, তো সেটাই তো, দেয় না দৌড়াইতে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্য তোমার ওই যে ইয়া থাকলে, বিপ থাকলে সমস্যা হয় না, সিপ থাকলে সমস্যা নেই। সিপ থাকলে তোমার টাইম তোমার হিসাব হবে। হ্যাঁ, সিপ থাকলে ঝামেলা নেই। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো সিপ হবে না। তাহলে এখানে কোষে ওভারলোড কিভাবে হয় আমরা শিখছি। কিভাবে হয় আর একটু আগে শিখলাম না? হ্যাঁ, বেশি খেলে, তারপর রাত জাগলে, ব্যায়াম না করলে, টেনশন করলে, এইগুলো শিখলাম। হ্যাঁ, তাহলে ওভারলোড মানে কোষে চর্বি জমছে। বলেন, কোষে। তা এখন কোষে যদি জায়গা না থাকে চিনি ঢুকবে কি করে? তখন কোষ কি করে? ইনসুলিনকে বাধা দেয়, কারণ ইনসুলিন চিনি ঢুকায়। ইনসুলিন চিনি ঢুকায়। তাহলে আমরা খাইলাম ভাত, বলেন খাইলাম, রক্তে আসলো চিনি, কোষে ঢুকবে, কিন্তু কোষে জায়গা নেই। কোষে, বলেন কোষে, তাহলে চিনি ঢুকতে পারছে না, তাহলে রক্তের চিনি বাড়ছে। এইভাবে একসময় ডায়াবেটিস হবে। এই হলো সহজভাবে, এটা হলো সহজ। এর ভিতরে জটিলতা আছে, কিন্তু জটিলতা আপনার বোঝার দরকার নেই, কারণ আপনারা ডাক্তারি পরীক্ষাও দেবেন না, এমবিবিএস পাস করারও দরকার। আপনারা আসছেন যে এইটুকু বুঝবেন যে আমি এখন ভাত আপাতত খাচ্ছি না, তবে খাবো, কোষ খালি করে খাবো। তা এখন কোষ ভরা না খারাপ বা খালি নাকি এটা বোঝারও কিন্তু উপায় আছে। এক হলো ওজন বেশি, ভুঁড়ির সাইজ দেখলে বোঝা যাবে, ওজন মাপলে বোঝা যাবে। হ্যাঁ, যে আমার ওজন বেশি, এটা একটা বিষয়, এটা হলো এমনিতেই বোঝা যাবে। কিন্তু অনেকের ওজন বেশি হলেও ডায়াবেটিস নাই। বলে সেটা কেন? কারণ আমরা এখন আলাপ করছি ইন্টারনাল, মানে এটা কোষ নিয়ে কথা বলছি, এটা কোষের ওভারলোড। তা বাইরে থেকে শুকনা দেখালেও ভিতরে ওভারলোড থাকতে পারে। দেখেন অনেকে আছে চিকন কিন্তু ডায়াবেটিস, চিকন কিন্তু উচ্চ রক্তচাপ, চিকন কিন্তু হার্ট অ্যাটাক, চিকন কিন্তু রিং পরানো, চিকন কিন্তু 5-6টা ওষুধ খায়। আছে না এরকম? হ্যাঁ, তো তাহলে আমরা এখন কথা বলছি কোষের ভিতরের চর্বি নিয়ে, ঠিক আছে? তাহলে কোষের ভিতরে ওভারলোড। হ্যাঁ, এই হোমা আইআর, বলেন হোমা আইতে ইনসুলিন, বলেন আইতে আরে রেজিস্ট্যান্স। তাহলে হোমায়ের 1 থাকতে হবে, কত? 1। তাহলে যার হোমায়ের 2-এর বেশি, কত? 2-এর। এগুলো মনে থাকবে আপনাদের। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমাকে অনেকে বলছে
ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না। এখনও ডাক্তার আমার সাথে তর্ক করে, চিন্তা করেন মানে কত বড় বেকুব তারা। মানে এত রুগী ভালো হয়েছে এরা চোখে দেখতেছে না। মেকানিজম বুঝাইতেছি, আপনারা তো বেশিরভাগ সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, আপনিও তো বুঝলেন যে বলেন কোষ খালি হবে, বলেন কোষ খালি হবে, ডায়াবেটিস চলে যাবে। এই সোজা জিনিস তারা এত বিজ্ঞ বুঝতেছে না, বুঝলেন? তো যাই হোক, আমাকে বলছে যে না ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না। তা এখন লাখ লাখ লোক ভালো হয়েছে এখনও বলে ভালো হয় না, তার মানে তার বিলিফ সিস্টেম আলাদা। কারণ আমারে বলছে যে এটা সম্ভব না, তা আমি করে দেখাইছি না আলহামদুলিল্লাহ। আমার বাসায় প্রায় সবারই আত্মীয় স্বজন যা আছে ডায়াবেটিস, তো আমারও হবে, তা আলহামদুলিল্লাহ তো হয়নি। আর কি মনে হয় আমার শরীরে ডায়াবেটিস টিকবে? আইসা তো কবে সরি ভুল হয়েছে উস্তাদ, আমি চলে গেলাম, এখানে থাকতে পারবে না। কারণ আপনার বিলিফ সিস্টেমই হচ্ছে সব কিছু। এই বিলিফ সিস্টেম হচ্ছে এই যে ব্রেন ইজ দ্য কেমিস্ট, আর ও হচ্ছে সব ওষুধ সে বানাইতে পারে। আমার কথা বুঝতে পারে সব কিছু, শুধু আপনি তাকে কি কোন দিকে আপনাকে কি হিসেবে দেখান, যে পিকচারটা আপনি তাকে দেখাবেন সে সেটা আপনাকে বানায় দিবে। আপনি যদি দেখান আপনি একটা রুগী হইতে চান তো রুগী বানাবে। বলে না আমি তো রুগী হইতে চাই না, কিন্তু আপনার চিন্তা ভাবনা, ওষুধ নির্ভর চিন্তা, ডাক্তার নির্ভর চিন্তা, ওষুধ নির্ভর চিন্তা, অসুখ নির্ভর চিন্তা, অসুখের চিন্তা, সারাদিন আমার এই হয়েছে ওই হয়েছে, এই অসুখ হয়েছে, আমার ওই হয়েছে, নাকি ক্যান্সার হইলো, নাকি আলসার হইলো, নাকি লিভার পচে গেল, তো তাই হবে। আপনি যা ভাববেন ব্রেন সেটাকে কমান্ড হিসেবে নেয়। বলেন আপনি ভাববেন যে আপনি পারেন না, তো আপনি পারবেন না। কথা ব্রেন সেটাকে কমান্ড হিসেবে নেয়, যা আপনি ভাবেন ব্রেন এটাকে কমান্ড হিসেবে নেয়। আর যেই ভাবনা আপনি রিপিটেডলি ভাবেন সেটা সে একেবারে আদেশ মনে করে। বুঝতে পারছেন? তো যারা চিন্তা ছাড়তে পারে না কেন? কারণ সে বিশ্বাস করে, সে চিন্তা করে না, চিন্তা চলে আসে, তার মানে সে বিশ্বাস করে চিন্তার উপর তার নিয়ন্ত্রণ নেই। অবশ্যই তার নিয়ন্ত্রণ থাকবে না, বিকজ সে এটা বিশ্বাস করে। আর আমরা বিশ্বাস করি চিন্তা আমারে করবে, এরকম চিন্তা এই পৃথিবীতে তৈরি হয়নি। আমি চিন্তা করব, চিন্তা আমারে করবে না। তো বেশিরভাগ লোক নিজে চিন্তা করে না, চিন্তা তাকে করে। মানে কি? মানে হলো এসে বলবে যে আমি চিন্তা করি না, চিন্তা চলে আসে। তাহলে তার মানে সে তার মনের উপরে নিয়ন্ত্রণ নেই, সে যেটা চায় সেটা করতে পারে না, ব্যর্থ হয় বারবার। ডায়েট শুরু করছে, এরা ডায়েট করে সাধারণ মানুষ, লাইফস্টাইল তো বুঝে না, তো কদিন পর ডায়েট আর করতে পারে না, কদিন ব্যায়ামে যায় আর যাইতে পারে না। বাসায় একটা জামাইরে কইয়া রানিং মেশিন কেনাইছে, ব্যায়াম করবে সে, মাইন্ড করেন না। মহিলারা যখন ব্যায়াম ট্যায়াম শুরু করবে তো জামাইরে কবে একটা আমার রানিং মেশিন কিনে দেবো, ও ভাবে যে রানিং মেশিন হলে আমি ব্যায়াম করব। তো প্রথম তো একদিন একটু ওখানে যায়, তারপর মাজা ব্যথা পায়, গিরা ব্যথা পায়, তারপর কষ্ট বুঝে যে না এটা তো কষ্ট, হ্যাঁ তো কষ্ট তারা করবে না। হ্যাঁ তো কষ্ট করলে তো ঘরের কাজই করতে পারে, তাহলে 3টা লোক রাখছে কাজ করার জন্য, ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, এসকেলেটার আছে, হ্যাঁ তারপর লিফট আছে, হ্যাঁ তো এতগুলো কিছু আছে কি জন্যে? কষ্ট। তো এখন দেখে যে আরে ভাবছে মজা হবে, হাঁটবে, পরে দেখে এখানে ব্যথা করে ওখানে ব্যথা, এটা তো কষ্টের কাজ, আবার ঘামায় ব্যথা। তো কয়দিন পরে ওখানে আলনা হিসেবে ওখানে কাপড় চোপড় চলবে, মাঝখানে 2 লাখ টাকার শেষ, ব্যায়াম ওখানেই শেষ। মোটিভেশন তো, মোটিভেশন তো থাকার জন্য না, মোটিভেশন তো চলে যাওয়ার জন্য। বুঝতে পারছেন? ডেডিকেশনটা হচ্ছে ডু আর ডাই, আর কনসিস্টেন্সি, এগুলো মানে মাথায় রাখতে হবে। তাই যে আমি যেটা করব সেটা ছাড়বো না, আমি যেটা ধরবো সেটা করেই যাব, এই মন মানসিকতা এখান থেকে আসতে হবে, মাইন্ডসেট। বুঝছেন? ওই যে ওনারে বলবে এই তুই দৌড়াস খা, এই বয়সে এত দৌড়াস মরবি, 65 বছর বয়স বেটা, এখন ঠান্ডা হওয়া বেটা, এখন তুই এত গরম হইলি কা, বলে কি না? হ্যাঁ তা এত দরকার কি? ওনারে বলে, এই যে বলে। এখন উনি তো আর ওর বুকের উপরে তো দৌড়াইতেছে না, উনি দৌড়াইতেছে রাস্তায় নিজের পা দিয়া। হ্যাঁ গো এত লাগে কে? ওদের এত প্রবলেম কেন? প্রবলেম কারণ কি জানেন? প্রবলেম ওর হার্ট নিয়ে তারা চিন্তিত না, চিন্তিত হলো ওরও এটা করা উচিত কিন্তু করতেছে না, এবং ও যে দৌড়াইতেছে, দৌড়াইয়া ওদেরকে বলতেছে তোরও তো এটা করা উচিত, তুই করতেছিস না, এইটা সে নিতে পারতেছে না, এটা সে নিতে পারতেছে না। আমার কথা বুঝেন নাই? সে বুঝছে যে আমারও তো এটা করা উচিত, কিন্তু আমি করতেছি না, ও করতেছে, আমার বয়সী ও পারতেছে, আমি পারতেছি না। হ্যাঁ এই কারণে ওকে থামাইতে হবে। যেমন ধরেন আমার ডায়াবেটিস রোগী ভালো হচ্ছে, এখন ওনাদেরটা হচ্ছে না, তো এখন আমারে থামাইতে হবে। কথা বুঝেন নাই? তো এখন আমরা যেই মন মানসিকতা নিয়ে চলি, এখানে
আমি যেভাবে চাইবো সেভাবেই ঘটবে ইনশাল্লাহ, মানে ঘটতে হবে। ব্রেনকে যেটা কমান্ড করবে সেভাবেই ঘটবে। যেমন কালকের দিন যা যা প্ল্যান করেছি সব করে ফেলেছি, কোনোটা বাকি থাকেনি, মানে যা যা করবো সব ডান। কিন্তু আপনি বেশিরভাগ একদিন তো দূরের কথা, আপনি কত বছর ধরে ভাবছেন ব্যায়াম করবেন, এখনো করা হয়ে ওঠেনি, শুরুই হয়নি। কত বছর ধরে ভাবছে এখানে আসবেন, আজকে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ 3 বছর ধরে ভাবছে, কেউ 2 বছর, কেউ 5 বছর ধরে ভাবতেছে, আজকে আসতে পারছে অনেক চেষ্টার পরে। কিন্তু বিরিয়ানি খাইতে মন চাইছে, কিনা খাওয়া শেষ, 1 সেকেন্ডও দেরি নেই। মানে খারাপ কাজ যেটা করলে তার জন্য ক্ষতি, এটা তার সময় লাগে না, ইমিডিয়েট অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন। হ্যাঁ, মোবাইলের মধ্যে টিপ দেবা, ঘরে চলে আসবে, ওই যে কী করলো ফুড পান্ডা নাকি। হ্যাঁ, তো এটা হলো ইমিডিয়েট অ্যাকশন। কিন্তু যেটা ভালো সেটা করবে না, আমার কথা বুঝছেন, মানে সেটা সে করবে না। কিন্তু খারাপ তার জন্য যেটা, সেটা সাথে সাথে করবে, 1 সেকেন্ডও দেরি করবে না, নাকি ঠিক বলছে? তো তার মানে কি, তার মনের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে এই যে মনের নিয়ন্ত্রণ, এটা হলো মাইন্ডসেট। তা আমরা কি জন্যে আমরা যা বলি তাই পারি কেন? এই যেমন ধরেন আমি 10টার আগে এখানে আসছি কেন, কিভাবে, এবং প্রতিদিনই কোনো মিস হয় না কেন, মানে পারবো কেন? মানে আমি মনে করি আর কোনো অপশন নাই, পৃথিবী যদি উল্টেও যায়, হ্যাঁ, আর যদি মনে করেন যে এই বিল্ডিং ঠিক থাকে, তো আমি এখানে আসবো এই সময়, আমার কোনো অপশন নাই যে ফজরের নামাজ আমি মসজিদে ওখানে যাবো, এর কোনো অপশন নাই যে আপনি যাবেন না যাবেন, কোনো কিন্তু বাট হট কি কেন, কিচ্ছু নাই, নাথিং, মানে যাবো, ব্যাস শেষ। তাই জন্য আপনারা যদি সুস্থ হতে চান, তো আপনাকে যে নিয়মগুলো বলা হবে, আপনি কেন কি হুবি দরকার নেই, আপনি জাস্ট করে যান যে হ্যাঁ আমার জন্য ভালো, আমি করব। ব্যায়াম আমার জন্য ভালো, আমি করব। আর্লি ঘুম ভালো, ঘুমাবো। শ্বাসের ব্যায়াম ভালো, করব। এই খাওয়া ভালো না, খাবো না। ওই খাওয়া ভালো, খাবো। ভালো লাগুক কি না লাগুক পরে দেখা যাবে, আগে খাইতে থাকেন। কফি, ব্ল্যাক কফি তিতা, বুলেট কফি তিতা, কিছুদিন পর দেখবেন তিতা মিঠা লাগবে। বুঝেন নাই কথা? প্রথম তো আর আপনার ভাল লাগবে না। ওই দিন আমাদের এক কোন ব্লগার আসছে, আইসা ওই ফুড ব্লগার নাকি, তা আমার রেস্টুরেন্টে খাইয়া কয় যে হ্যার ভাল লাগে নাই। তখন অনেকেই কইতেছে, কয় হ্যার হলো সয়াবিন তেল খাওয়ার জিব্বা, তো হ্যার হলো প্রসেস ফুডের জিব্বা, হ্যাঁ খায় ওগুলা, তো আর কি আর এটা ভাল লাগবে তো এরকম। কিন্তু আমাদের এখানে যারা খাইছে, তো এখানে আপনারা কেউ খাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ খাইছে, ভাল লাগছে আপনাদের ভাল লাগবে, এই ঠিক কথা। কারণ এটা তো হচ্ছে অর্গানিক তেলে রান্না করা। হ্যাঁ, এটা সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন অলিভ অয়েল দেওয়া, সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন অর্গানিক কোকোনাট অয়েল। তো এক একটা তেলের দাম কত, 1 লিটার 4,000 টাকা, কথা বুঝতে পারছেন? একটা পিঙ্ক সল্ট দিয়ে রান্না করা, আর ওরা খায় হলো 100 টাকা 150 টাকার তেল, কথা বুঝছেন? সাধারণ লবণ, তাতে মনোসোডিয়াম গ্লুটামেট এমএসজি দেওয়া থাকে। তো এমএসজি দিলে তো মানে যে কোনো খাবারই সুস্বাদু হলো, খারাপটা কইলাম না আর কি। মানে এমএসজি দিলে যে কোনো খাবার খাইতে আপনার মনে অনেক মজা। তো যদি কেউ সুস্থ থাকতে চায়, তাহলে যা পাবে তাই খেলে সে সুস্থ থাকতে পারবে না। কেন বলতেছে এই কথা? প্রমাণ আছে কিনা? অনেকে প্রমাণ খুঁজে যে আপনার কথার কোনো প্রমাণ আছে কিনা। তো প্রমাণ আছে, আমার কথার কোনো প্রমাণ আছে। তো প্রমাণ হলে আপনারা, এই যে আজকে এখানে যারা রুগী, যাদের ডায়াবেটিস, তারাই প্রমাণ হইল প্রতি ঘরে ঘরে যারা ওষুধ খায় তারা প্রমাণ। সবার বাড়িতে ওষুধ আছে এতগুলা, এটাই তার প্রমাণ যে যেই খাবার খেয়ে আজকে সবাই রুগী, সেই খাবার কখনোই ঠিক না। তাহলে যারা যা পায় তাই খায়, যেমন খুশি তেমন খায়, তারা যে ওষুধ খাবে, রুগী হবে, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? এটার প্রমাণ কি আর লাগবে? প্রতি ঘরেই তো রুগী আছে, আর কি প্রমাণ লাগবে? রাত জাগলে টেনশন করলে যে রুগী হয়, এটার প্রমাণ লাগবে? অলসতা করলে, বিলাসিতা করলে যে ভালো না, এটা কি আমাদের শিখাইতে হবে আপনাদের, নাকি আপনারা জানেন? নাকি জানেন তো নাকি? হ্যাঁ, তাহলে নিজের যত্ন না হলে সে ভালো থাকবে, তা এটা তো আমরা বুঝতে পারি। এটা তো এটুক বিবেক তো নিশ্চয়ই আছে যে আমি আমার যত্ন না নিলে, ধরেন একটা ফুল গাছ লাগাইলেন, যত্ন নেন না, একটা ফলের গাছ লাগাইলেন, যত্ন নেন। তো আগাছা জন্মায় যত্ন না নিলে, কিন্তু ফলবান বৃক্ষ বা ফুলের গাছের যত্নের প্রয়োজন। আর আপনি যেভাবে চলবেন রুগী হবেন, এটা স্বাভাবিক। সুস্থ থাকতে যত্নের প্রয়োজন। আপনি যেমন খুশি চললে জাহান্নামে যাবেন নিশ্চিত, জান্নাতে যেতে হলে যত্নের প্রয়োজন, নিয়ম শৃঙ্খলা মানার প্রয়োজন, ভেবে চিন্তে কাজ করা দরকার, কোনো অনিয়ম করা যাবে না। তো রোজা একটা ইবাদত আল্লাহ তাআলা দিছে, এই রোজার মাধ্যমে 60-70টা রোগ ভালো হয়ে যায়। কিন্তু আমরা রোজা রাখি কিভাবে? পেঁয়াজু, বেগুনি,
তারপর শাহি জিলাপি, তারপর হচ্ছে মুড়ি, তারপর সাথে সনা, আরও কি কি আছে না, বুরিন্দা, বড় বাপের পোলায় খায়, তারপরে আলুর চপ, এই চপ সেই চপ, দুনিয়ার সব খাইয়া রোজাটা শেষ করে ফেলে। এত ভাজা পোড়া মনে হয় অন্য মাসে কেউ খায় না যতটা রোজার মাসে খায়। আর আশেপাশে দেখবেন সব মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, ধুলাবালি যেখানেই আছে সেখানেই দেখবেন একটা ইফতারির দোকান। ব্যাপারটা বুঝছেন? তো এইভাবে আমরা রোজাটাকে ধ্বংস করছি। তো এখন যেহেতু রোজার কথা আসলো, এই রোজা হচ্ছে আপনার কোষ খালি করে, এই জন্যে এই রোজাই ডায়াবেটিসের চিকিৎসা। তা খালি পেটে ব্যায়াম করে, আপনারা কি সকালে খালি পেটে দৌড়াইছেন? হ্যাঁ, তো খালি পেটে দৌড়াইলে এই যে কোষ খালি হয়েছে। আমি যখন খালি পেটে ব্যাডমিন্টন খেলছি আজকে 2 ঘন্টা, তা আমার কোষ খালি হয়েছে। আসলে আমরা কোনো রোগেরই চিকিৎসা করি না, এটা বুঝবেন আরও পরে। হ্যাঁ, রোগ না হওয়ার চিকিৎসা, ইয়েস, সুস্থ থাকার চিকিৎসা, রোগী না হওয়ার চিকিৎসা। তাহলে দেখেন কেন এই কথা বললাম, এটা আগে ব্যাখ্যা করতে হবে যে একটা লোক যদি রেগুলার ব্যায়াম করে, রেগুলার যদি নিয়ম মানে, রেগুলার আর্লি ঘুমায়, রেগুলার ভোরে ওঠে, রেগুলার রোদ্রে যায়, রেগুলার যদি সে নিয়মতান্ত্রিকভাবে খাদ্য গ্রহণ করে, রেগুলার যদি সে মানসিক প্রশান্তির চর্চা করে, আর মুসলিম রেগুলার মসজিদে গিয়ে নামাজ পড়ে, হ্যাঁ, যেভাবে ওই যে সোম বৃহস্পতি রোজা ওভাবে রাখে বা আয়ামে বীজের রোজা রাখে, তো এরকম রেগুলার বেসিসে সে যদি এই রোদ্রে যায়, ঘাসে হাঁটে রেগুলার, তাহলে সে রুগী হবে না। আর যদি রোগ থাকে, রোগ থাকবে না ইনশাল্লাহ। এই হলো আমাদের চিকিৎসা। আমরা হচ্ছে আপনাকে নষ্ট খাবারের বদলে একটা ভালো খাবার খেতে পরামর্শ দিব। যখন আমি বলবো এখন ভাত খেয়েন না, তাহলে এখন তার অল্টারনেট আমাকে ঘি, নারকেলের তেল, এমসিটি। যখন বলবো যে রুটি খেয়েন না, ফল খেয়েন না, তখন আপনাকে কাকা মাকা হুয়ানো মাচা, এগুলো একটা অল্টারনেট দিতে হবে। তো তা না হলে তো আপনি যদি দেখা গেল আমার কথা শুনে ভাত খেলেন না, রুটি খেলেন না, ফল খেলেন না, দুধ খেলেন না, আবার এদিকে এগুলোও খেলেন না, স্পিরুলিনাও খেলেন না, চিয়া সিড খেলেন না, তারপর গ্রিন টি খেলেন না, বুলেট কফি খেলেন না, কাকা মাকা হুয়ানো মাচা, এমসিটি, এগুলো কিছুই খেলেন না, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, নেতেয়া পোতায় পড়বেন। সেটা তো আর আমার দোষ না, সেটা তো আপনি আমার কথা শোনেন নাই বা না জেনে করতেছেন। এটা তো আমাদের পরামর্শ এরকম না। আমাদের পরামর্শ হচ্ছে যখন আপনাকে ভাত, রুটি, ফল, দুধ নিষেধ করবো, তখন অল্টারনেট আরেকটা খাবার আপনাকে খেতে হবে। আবার যখন আপনি কোষ খালি হবে, ওনার মতো দৌড়াইবেন, খেজুর খাইবেন, মধু খাইবেন, লাল চাল খাবেন, কোনো অসুবিধা নাই। শুধু বলবো যে আপনারা যদি লাল চাল খানও, খেয়াল রাখবেন যে ওই চালটা জেনেটিক্যালি মডিফাইড কিনা সেটা দেখতে হবে, ওই উৎপাদন কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে হয়েছে কিনা সেটা দেখতে হবে, ঢেকিতে ছাটা কিনা সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে আবার আরও পরে যে রুগী হবেন, এখন না, আরও পরে বয়স বাড়ার সাথে সাথে। তাই আর যারা একদম রুগী হতেই চায় না, যে না আমি রুগী হতে চাই না, আমি সুস্থভাবে মরতে চাই, তারা সব সময় একেবারে খাবারের ব্যাপারে খুব চুজি হতে হবে। সে খাবে খুবই কম, কিন্তু যেটুক খাবে সেটা যেন পিওর হয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।